৬৫ কোটিতে গাজীপুর সিটি কর্পোরেশনের সিইও, নেপথ্যে অবৈধ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে একতরফা নির্বাচন হতে দেওয়া যাবে না, প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হবে, হুমকি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির। জামায়াতে কূটকৌশলে ফের ধরা খেল বিএনপি। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায় আইনগতভাবে অবৈধ জানালেন আলী আরাফাত। এদিকে বিজয় দিবসের আগে রাতে মুক্তিযোদ্ধার কবরে আগুন, দেশটা এখন কোন জানোয়ারদের হাতে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সদ্য অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিয়োগ বাণিজ্য। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগকে ঘিরে ৬৫ কোটি টাকার গোপন চুক্তির অভিযোগ রাষ্ট্রীয় প্রশাসনের তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। নিয়োগ নয়, এই প্রক্রিয়াকে অনেকেই সরাসরি নিলাম ব্যবস্থা হিসাবে আখ্যায়িত করেছেন। প্রশ্ন উঠছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ কি এখন আর যোগ্যতার ভিত্তিতে নয়, দরদাতার দামে কেনা বেচা হচ্ছে? অনুসন্ধান সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, সদ্য অব্যাহতি পাওয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে কেন্দ্র করেই এই নিয়োগ প্রক্রিয়া চলে অস্বাভাবিক তৎপরতা। অভিযোগ রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগেই নির্দিষ্ট একজনকে ওই পদে বসাতে কোটি টাকার লেনদেনের রূপরেখা ও চুক্তিভিত্তিক সমঝোতা চূড়ান্ত করা হয়েছিল। সূত্রগুলো জানায়, এই বিপুল অর্থ কোনো সংশ্লিষ্ট আমলার ব্যক্তিগত তহবিল থেকে আসেনি, বরং প্রভাবশালী ব্যবসায়িক ও শিল্পী গোষ্ঠী এই নিয়োগে বিনিয়োগ করেছে, এমন অভিযোগ উঠেছে। উদ্দেশ্য একটাই, প্রশাসনের গুরুত্বপূর্ণ চেয়ারে নিজেদের পছন্দের লোক বসে প্রকল্প অনুমোদন, নীতিগত সুবিধা এবং প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করা। বিশেষজ্ঞদের মতে, গাজীপুরে এই ঘটনা কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়, এটি একটি সিস্টেম্যাটিক নিয়োগ বাণিজ্যের নগ্ন উদাহরণ। স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজস্ব সংস্থা এবং বিভিন্ন নিয়ন্ত্রক দপ্তরেও একই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে। কোথাও 50 কোটি, কোথাও 100 কোটি, এমনকি 150 থেকে 200 কোটি টাকার বিনিয়োগের গুঞ্জন প্রশাসনিক অঙ্গনে প্রকাশ্যে আলোচনার বিষয়। এদিকে একতরফা নির্বাচন হতে দেওয়া যাবে না, প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হবে, হুমকি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির। বাংলাদেশ আজ এমন এক রাজনৈতিক সংকটের মুখোমুখি, যেখানে আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক অধিকার চর্চার প্রতীক নয়, বরং ক্ষমতা একতরফা কুক্ষিগত করার কৌশলে পরিণত হচ্ছে। যে প্রস্তুতি দেখা যাচ্ছে তা কোনোভাবেই স্বচ্ছ, অংশগ্রহণমূলক বা গ্রহণযোগ্য নির্বাচন নির্দেশ করছে না, বরং এটি একটি পরিকল্পিত একতরফা ক্ষমতা পুনর্বিন্যাসের নিখুঁত প্রমাণ। অভিযোগ উঠেছে, ইনি সরকার সচেতনভাবে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের বাইরে রেখেছে, যাতে ফলাফল ইতিবাচক ও নিয়ন্ত্রিত থাকে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে গণতন্ত্রের পরাজয় ও প্রতিহিংসাপূর্ণ প্রশাসনিক কৌশল হিসাবে দেখছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলো স্পষ্ট করে বলেছে, জনগণ এমন নির্বাচন কখনো মেনে নেবে না। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে যখন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, একতরফা নির্বাচন হলে ভোট কেন্দ্র অবরুদ্ধ করা হবে, প্রয়োজনে কেন্দ্র জ্বালিয়ে দেওয়ার কথাও ভাবা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুধু হুমকি নয়, এটি নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার প্রকাশ্য সংকেত। আইনের শাসনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। পাল্টা অবস্থানে আওয়ামী লীগের ঢাকা জেলার নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, দেশে প্রায় 70% মানুষের প্রতিনিধিদের বাদ দিয়ে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এই বক্তব্যে সংখ্যাগরিষ্ঠতার রাজনীতি এমন স্পষ্ট, তেমনি সংঘাতের সাহস সুস্পষ্ট। এই দ্বন্দ্বের মাঝখানে পড়ে সাধারণ জনগণ, নির্বাচন কমিশন ও প্রশাসন। ফলে নির্বাচন আর নাগরিক অধিকার চর্চার ক্ষেত্র নয়, বরং ক্ষমতা দখলের একতরফা মঞ্চে রূপান্তরিত হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দল, সামাজিক শক্তিগুলো ইতিমধ্যে জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে। তাদের যুক্তি দ্বার্থহীন যে নির্বাচনের দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়, সে নির্বাচন সাংবিধানিক বৈধতা বা নৈতিক গ্রহণযোগ্যতা কোনোটিই পেতে পারে না।
এই প্রক্রিয়ায় অংশ নেওয়া মানে প্রহসনকে বৈধতা দেওয়া। ইতিহাস আমাদের স্পষ্টভাবে শিক্ষা দিয়েছে, একতরফা নির্বাচন কখনো স্থিতিশীলতা আনে না, বরং তা জন্ম দেয় দীর্ঘমেয়াদী রাজনৈতিক অচলাবস্থা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক অঙ্গনে আস্থার সংকট। আজ প্রশ্নটি, আর কে নির্বাচনে যাচ্ছে বা যাচ্ছে না সেখানে সীমাবদ্ধ নয়। মূল প্রশ্ন একটাই, এই নির্বাচনকে সত্যি জনগণের রায় প্রতিফলিত করবে? হুমকি বর্জন ও প্রশাসনিক কৌশলের উপর দাঁড়ানো কোনো নির্বাচন কখনো জনগণের ম্যান্ডেট হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে না। অন্তর্ভুক্তিমূলক সংলাপ, সকল দলের অংশগ্রহণ ও মুক্তিযুদ্ধের চেতনায় ফেরার বিকল্প নেই। অন্যথায় একতরফা ক্ষমতার প্রদর্শন সাময়িক সাফল্য আনতে পারে, কিন্তু তার রাজনৈতিক ও রাষ্ট্রীয় মূল্য দিতে হবে পুরো জাতিকেই। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায় আইনগতভাবে অবৈধ জানালেন মোহাম্মদ আলী আরাফাত। 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। 2024 সালের আগস্টে ছাত্র নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর তিনি দেশের নিরাপত্তাহীনতায় ভোগায় ভারতে আশ্রয় নেন এবং তখন থেকে সেখানে অবস্থান করছেন। ভারত থেকে নির্বাসনে থাকা অবস্থায় শেখ হাসিনা এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হিসাবে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রায়টিকে ঐতিহাসিক হিসাবে ব্যাখ্যা দিয়েছে। যদিও এই রায়কে ঘিরে দেশে বিদেশের অনেকেই বিচার প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। সাংবাদিক ইউসুফ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, এই বিচার প্রক্রিয়া গভীরভাবে ত্রুটিপূর্ণ ছিল। শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়টি ছিল পূর্ব নির্ধারিত। বিচার শুরু হওয়ার আগেই রায়ের সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। বাংলাদেশে একটি বিশেষ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে, সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদ আলী আরাফাত বলেন, ক্যাঙ্গারু কোর্টের মৃত্যুদণ্ড আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ। বিচারকরা সাংবিধানিক এখতিয়ারহীন ছিলেন, অবৈধভাবে সংগৃহীত প্রমাণ ব্যবহার করেছেন, অভিযুক্তকে তার পছন্দের আইনজীবী নিয়োগের অধিকার থেকে বঞ্চিত করেছেন এবং আন্তর্জাতিক আইনে নিশ্চিত ন্যায্য বিচার প্রতিটি নীতি লঙ্ঘন করেছেন। প্রসিকিউশনের দাবি যে তাকে 30 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে, নতুবা আপিলের অধিকার হারাবে, তা বিশেষভাবে আপত্তিকর। অর্থাৎ রায় চ্যালেঞ্জ করার আগে তাকে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে বলা হচ্ছে। জামায়াতি কূটকৌশলে ফের ধরা খেল বিএনপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হত্যাচেষ্টার প্রতিবাদে রাজধানীর শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কোনো নেতার উপস্থিতি না থাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেছে, এটি জামায়াত ইসলামীর পরিকল্পিত কৌশলের ফল, যার ফাঁদে আবারও পা দিয়েছে বিএনপি। সোমবার ইনকিলাব মঞ্চের ব্যানারে অনুষ্ঠিত এই সমাবেশে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকলেও বিএনপির কোনো নেতা সেখানে যোগ দেননি। তবে সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক শক্তির প্রতিনিধিদের সক্রিয় উপস্থিতি চোখে পড়েছে। বিতর্কিত বক্তব্যে উত্তাপ বাড়ে। এই সমাবেশের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এর একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব বক্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। পাশাপাশি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ 7 সিস্টার্স নিয়ে দেওয়া বক্তব্য নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা চলছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য সমাবেশের মূল উদ্দেশ্যকে ছাপিয়ে গিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। কেন সমাবেশে গেল না বিএনপি? বিশ্লেষকদের ধারণা, শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস যেভাবে একটি অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন, সেটি সোমবারের সমাবেশে বিএনপি নেতাদের অনুপস্থিত থাকার অন্যতম কারণ। অনেকের মতে এটি ছিল জামায়াতের পরিকল্পিত চাল, যাতে বিএনপিকে কোণঠাসা করা যায় এবং রাজনৈতিক দায় তাদের ঘাড়ে চাপানো যায়। এদিকে বিজয় দিবসের আগের রাতে মুক্তিযোদ্ধার কবরে আগুন, দেশটা এখন কোন জানোয়ারদের হাতে? একজন মৃত মানুষের কবরে আগুন দিতে হলে কতটা নিচে নামতে হয়? শরীয়তপুরের নিয়ামতপুর গ্রামে
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরে যে আগুন দেওয়া হয়েছে সেটা থেকে মনে হচ্ছে এদেশে এখন এমন কিছু জীব ঘুরে বেড়াচ্ছে যাদের কাছে মানবিকতা বলে কিছু নেই। আর এই জীবগুলোকে লালন পালন করছে অন্তর্বর্তী সরকার এবং জামাতিরা। দেখুন ব্যাপারটা কি দাঁড়িয়েছে। জুলাই মাসে একটা সুপরিকল্পিত দাঙ্গা লাগিয়ে দেশে নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া হলো। কারা করলো? বিদেশি টাকা, সেনাবাহিনীর একাংশের নীরব সমর্থন ও জামাত শিবিরের ক্যাডার বাহিনী মিলে। বিজয় দিবসের আগে রাতে একজন মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়া শুধু একটা বার্তাই দিচ্ছে যে এই দেশে এখন মুক্তিযুদ্ধের চেতনার জায়গা নেই। যারা 1971 সালে হেরে গিয়েছিল তারা এখন জিতে গেছে। যারা রাজাকার ছিল তারা এখন ক্ষমতায়, আর যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের কবরেও শান্তি নেই।